আলোচনা এবং এই মুহূর্তে যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে আপনাদের একটু লেটেস্ট আপডেট দিয়ে রাখতে চাইবো। অরবিন্দ কেজরিওয়াল তিনি এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। আমরা যেটা জানতে পাচ্ছি, অরবিন্দ কেজরিওয়াল এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন নিউ দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে আতোশী মার্লেনা, অর্থাৎ বিদায়ী মুখ্যমন্ত্রী কালকাজি কেন্দ্র থেকে তিনি এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। মনীষ সিসোদিয়া আপ প্রার্থী, তিনি জংপুরা কেন্দ্র থেকে এই মুহূর্তে পিছিয়ে। তিনজন যে মেন হেভিওয়েট দিল্লির বুকে আপের, তারা তিনজনই এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। পারভেশ বর্মা তিনি একটু আগে পিছিয়ে ছিলেন, কিন্তু এই মুহূর্তে ট্রেন্ড বলছে নিউ দিল্লি থেকে যেহেতু পিছিয়ে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, তিনি অনেকটা এগিয়ে গিয়েছেন। রমেশ বিদুরি কালকাজি কেন্দ্র থেকে তিনি বিজেপি প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। কপিল মিশ্রা করওয়াল নগর থেকে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। সন্দীপ দীক্ষিত তিনি নিউ দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। অলকা লাম্বা কালকাজি কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী পিছিয়ে রয়েছেন। বাল্লিমারান কেন্দ্র থেকে ইমরান হোসেন তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন আপ প্রার্থী। মোহাম্মদ তাহির হোসেন এআইএমআইএম প্রার্থী, তিনি এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। সোমনাথ ভারতী মালবিয়া নগর থেকে এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন আপ প্রার্থী। সৌরভ ভরদ্বাজ গ্রেটার কৈলাস, দিল্লির গ্রেটার কৈলাস এই থেকে তিনি এই মুহূর্তে আপ প্রার্থী পিছিয়ে রয়েছেন। সত্যেন্দ্র জৈন শুকুর বস্তি এই এলাকা থেকে আপ প্রার্থী পিছিয়ে রয়েছেন। অবধ ওঝা তিনি এই মুহূর্তে আপ প্রার্থী প্রতাপগঞ্জ থেকে পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে বাবারপুর থেকে গোপাল রায় এই মুহূর্তে আপ প্রার্থী এগিয়ে রয়েছেন। বেশ কয়েকটি আপডেট এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে এবং তাতে দেখা যাচ্ছে কম বেশি 39 থেকে 40টি আসনে বিজেপি কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। কখনো দেখা যাচ্ছে সেটা 21 থেকে মাফ করবেন, কখনো সেটা 41 থেকে 43 পর্যন্ত যাচ্ছেন, আবার কখনো দেখা যাচ্ছে সেটা 39-এ নেমে আসছে। কিন্তু ম্যাজিক ফিগার 36 সেটাকে কিন্তু এখনো পর্যন্ত ভোট গণনা শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ম্যাজিক ফিগারের নিচে নামেনি বিজেপি। এবং আপের ক্ষেত্রে যদি আমরা দেখি 28 থেকে 30-এর মধ্যে তারা ঘোরাফেরা করছে, অর্থাৎ এক্ষেত্রে নেক টু নেক ফাইট না বলা হলেও টক্করে আপ কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়ার চেষ্টা করছে প্রথম থেকে। এখন যে ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে যে কংগ্রেস একটিও সিটে এগিয়ে নেই বা পিছিয়ে থাকারও কোনো সম্ভাবনা নেই, এগিয়ে থাকারও কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন্ড বলছে 0-0। এখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আমি বিজেপির কাছে জানতে চাইবো যে আমার এখনো পর্যন্ত ট্রেন্ড দেখে যেটা মনে হচ্ছে যে আপের পক্ষে ম্যাজিক ফিগার পৌঁছানোর ক্ষেত্রে যথেষ্ট চাপ রয়েছে। অন্যদিকে কংগ্রেসের বিজেপির ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে ম্যাজিক ফিগারের নিচে নামা অসম্ভবই প্রায় বলতে গেলে। এখন 3-4টি সিট খুব ইম্পর্টেন্ট। যদি এই 3-4টি সিটে অরবিন্দ কেজরিওয়াল, আতোশী মার্লেনা, মনীষ সিসোদিয়ারা রিকভার করতে পারেন শেষের দিকে, তাহলে হয়তো নেক টু নেক ফাইট হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার কি মনে হচ্ছে এই যে কালকাজি কেন্দ্র, নিউ দিল্লি বিধানসভা কেন্দ্র, জংপুরা বিধানসভা কেন্দ্র, এইগুলোতে কি হতে পারে? না, এই টোটাল জায়গাগুলোতে আমার পরিষ্কার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি একেবারে খুব ভালোভাবে জয়লাভ করবে। তার কারণ হচ্ছে নিউ দিল্লি কনস্টিটুয়েন্সি, তার আন্ডারে যে 7টা সিট পড়ে, আমার মানে প্রথমেই মনে হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী খুব বাজেভাবে পরাজিত হবেন এটা, এবং আমার প্রথম থেকেই এটা প্রেডিকশন ছিল। এর অন্য আর একটা দিক আছে, সেটা যেহেতু আমি দিল্লিতে অনেক বছর ছিলাম, দিল্লির যে ট্রেনটা আমি বুঝেছি। দেখুন ওই জায়গাটাতে, কালকাজির ক্ষেত্রে বলছি, ওখানে অন্যতম কংগ্রেসের বরিষ্ঠ নেত্রী কিন্তু শর্মিষ্ঠা মুখোপাধ্যায় নির্বাচনের আগে কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে যা কথা বলেছেন, এবং উনি প্রদেশ কংগ্রেসের ওই দিল্লির প্রদেশ কংগ্রেসের সভানেত্রীও ছিলেন, তো ওই এলাকায় ওনার যথেষ্ট প্রতিপত্তিও ছিল। তো এই আমার টোটালটাই মনে হচ্ছে কিন্তু একটা বিশাল সংখ্যক কংগ্রেসি ভোটও এবারে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে ঢুকছে। আর একটা সৌরভ ভরদ্বাজ, ওখানে যথেষ্ট মাস লিডার ছিলেন উনি, তো সেই সিটটাও কিন্তু, আর বিশেষ করে চিত্তরঞ্জন পার্ক এলাকা, টোটাল বাঙালি কলোনি এলাকা, ওদিকে পাহাড়গঞ্জ, পপ্পরগঞ্জ, এই টোটাল জায়গাগুলো থেকে আমার মনে হচ্ছে যেভাবে ট্রেন্ড দেখা যাচ্ছে, এই টোটাল জায়গাগুলো মাথায় রাখবেন।
ট্রেন্ড কিন্তু কখনো আজ অবধি, আমি 3টে এই নিয়ে 4টে দিল্লি ইলেকশন দেখলাম, কখনো কিন্তু প্রথম টু থেকে শেষ পর্যন্ত বাংলার যে টোটাল বাংলার ট্রেন্ড আর দিল্লির এই কয়েকটা জায়গা, বিশেষ করে সিআর পার্কটা বলবো, বাঙালি যেখানেই থাকে যেন একরকম, অর্থাৎ টোটাল সমাজের ভোটটা একদিকেই ঝোঁকে। তো ওখানে একজন খুব বড় নেত্রী ছিলেন মুনমুন রায়চৌধুরী, তো উনি আগে ওখান থেকে লড়েছিলেন। তার আগে এখনো পর্যন্ত ওই চিত্তরঞ্জন পাক কালী মন্দিরের যিনি প্রেসিডেন্ট আনন্দ মুখার্জি, তিনিও কিন্তু ভারতীয় জনতা পার্টির বিখ্যাত একজন নেতা, ওখান থেকে আগে পূর্ব নিগম পার্ষদও ছিলেন। তো টোটাল জায়গাটায় আমার কিন্তু টোটাল যা ট্রেন্ড মনে হচ্ছে, ভারতীয় জনতা পার্টি খুবই ভালোভাবে জিততে চলেছে। আর শুধু অরবিন্দ কেজরিওয়ালের সিটটা, এখানে ব্যক্তি কেন্দ্রিক একটা ভোট তো হয় এখানে, না বলে আমি একটু পরিষ্কার মনে করিয়ে দিই যে সবচেয়ে কম ভোট পড়েছে নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে, এবং সেটা 53% ভোট পড়েছে। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, প্রায় 5 থেকে 6% ভোট গতবারের বিধানসভার থেকে কম পড়েছে, মানে 63% ভোট, এবার প্রায় পড়েছে 60% ভোট, 3.5% ভোট কম। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই টোটাল লাস্ট বারের দুটো বারই কিন্তু একটা আন্না হাজারের প্রভাব, যাকে যার ওপর যেরকম তাপসী মালিক আর রিজানুর রহমানের মৃতদেহের ওপরে ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতা দখল করেছিল, ঠিক তেমনই দিল্লিতে এই আমি একটু থামাবো, সন্দীপ দীক্ষিত কি বলছেন শোনাবো। সন্দীপ দীক্ষিত কি বলছেন? इससे भी बेहतर टैली आके रुकेगी ऐसा मेरा विश्वास है, मगर अब आज तो बहुत ज़्यादा बोलने की आवश्यकता नहीं है। ये जरूर दिख रहा है कि दिल्ली की जनता ने मोदी जी की गारंटी को स्वीकार किया है और यही फाइनल टैली होगी, ऐसा मेरा विश्वास है। देखिए, इस बार मनीष जी ट्रेंड दिखने मिल रहा है, जैसे पहले 2 बार में दिखा था कि पूरी तरह से एक तरफा दिखा था, लेकिन इस बार जो है बीजेपी की तरफ भी काफी ज्यादा बढ़ गया। तो क्या वजह रही है? दिल्ली वालों की नाराजगी है, क्या है? देखिए, उसमें कोई दो राय नहीं है। दिल्ली का प्रत्येक तबका अब आम आदमी पार्टी से दूर हो गया है, रुझान में वो दिख रहा है, एग्जिट पोल में भी दिख रहा था, और मुझे लगता है कि आज रिजल्ट वैसा ही होगा कि आम आदमी पार्टी ने जिस प्रकार से अकर्मण्यता दिखाई, जैसे उन्होंने जनता को तकलीफ दिया, स्वयं भ्रष्टाचार किया, शीश महल की प्रवृत्ति रही, तो आज जनता उसका रिजल्ट दे रही है। और मुझे पूरा विश्वास लगता है कि अंत तक ऐसे ही रिजल्ट आएगा। एक और जो चीज देखने को मिल रही है कि अभी तक कांग्रेस का कहीं अकाउंट खुलता हुआ नहीं दिख रहा है इस बार। नहीं, कांग्रेस अभी किसी तरह मुझे लगता সৌরভ ভরদ্বাজ এবং সন্দীপ দীক্ষিতের বক্তব্য আমরা একেবারে লাইভ ফিড আপনাদেরকে দেখাচ্ছি, তাই ক্রমাগত সেই ফিড চেঞ্জ হচ্ছে। যার বক্তব্য আপনারা শুনলেন, মনোজ তিওয়ারির বক্তব্য আপনাদের শোনালাম, এবং দিল্লিতে মনোজ তিওয়ারির ভূমিকা কিন্তু বারবার করে আলোচনায় এসেছে, আমি পরবর্তীতে সেটা নিয়ে আলোচনায় আসবো। কিন্তু আমার কাছে যেটা বারবার করে অ্যালার্মিং মনে হচ্ছে যে এমনিতেই শহর কেন্দ্রিক ভোট সাধারণত কমই পড়ে, শহরের মানুষের ভোট দেওয়ার প্রবণতা কম, গ্রামের মানুষের ভোট দেওয়ার প্রবণতা অনেক বেশি। কিন্তু দিল্লির ভোট পার্সেন্টেজ, আপনাদের মনে আছে এর আগে যেদিন নির্বাচনের দিন আমি বারবার বলছিলাম যে এত কম শতাংশ ভোট বলে দিচ্ছে যে এই ভোট অ্যান্টি ইনকামবেন্সি ভোট, এবং পরিস্থিতি সেদিকেই গেছে। ফলে এই যে সাংবাদিকতার অ্যাজাম্পশন, যারা অনেকে বলেছিলেন যে সাংবাদিকতার অ্যাজাম্পশন ভুল হয়, অনেকে বলেছিলেন যে এক্সিট পোল অনেক ক্ষেত্রে ভুল হয় কিন্তু অনেক ক্ষেত্রেও সঠিক হয়, সেটা কিন্তু দিল্লির ভোট কেন্দ্রিক আপাতত যা আর্লি ট্রেন্ড আসছে তাতে প্রমাণিত হচ্ছে। আমি একটা অন্য প্রশ্ন তৃণমূলের কাছে করতে চাইবো, সেটা হচ্ছে ওমর আব্দুল্লাহ, তিনি যে কথাটা বলছেন, আমি একদম এই কথাটার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সুর শুনতে পাচ্ছি। উনি বলছেন যে আপ এবং কংগ্রেস একে অপরের মধ্যে লড়াই করে দুজনকে শেষ করে দিতে চাইছে। আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজনৈতিক দল যে অঞ্চলে শক্তিশালী সে তাকে একা লড়াই করতে দাও, ব্যাক সাপোর্ট করো, অন্য দ্বিতীয় যে রাজনৈতিক দল বিরোধী হিসেবে শক্তিশালী তাকে সাপোর্ট করো, অথবা নির্বাচন থেকে বিরত থাকো। কিন্তু দিল্লির ক্ষেত্রে সেটা হচ্ছে না, বাংলার ক্ষেত্রে হচ্ছে না, কেরালার ক্ষেত্রে হচ্ছে না, একাধিক রাজ্যে হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনৈতিক লড়াইটা বোধহয় চাননি সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে, যে কারণে বোধহয় আজকে আপের এই ফলাফল। আপনি শুরুতেও আপনার বক্তব্যে এই কথাটাই বলছিলেন। না, যে কথাটা আমি আপনাকে গোড়ায় বললাম, আমার যখন আপনি প্রথম প্রশ্নটা করলেন আজকে সকালে,
আমি বললাম যে সর্বভারতীয় ক্ষেত্রে সহজ সত্যিটা মেনে নিতে হয়, ধ্রুব সত্যি মেনে নিতে হয়। সূর্য আমাদের আলো দেয়, এটা ধ্রুব সত্যিটা মানতে হবে। আপনি এটা না মানলে আপনি অস্বীকার করছেন সত্যকে। ঠিক সেরকম ভাবেই আপনাকে মনে রাখতে হবে যে ভারতবর্ষে কংগ্রেস এই মুহূর্তে ক্ষয়িষ্ণু শক্তি। ইন্ডিয়া অ্যালায়েন্স না থাকলে ভারতবর্ষে কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন হয়ে যেত। আর যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটাই ভারতবর্ষকে বিজেপি মুক্ত করবার লড়াই যদি কারোর মনে থাকে, অরিজিনালি থাকে, মনে এক মুখে এক হলে হবে না। তৃণমূল কংগ্রেসের মতো যদি চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা কারোর থাকে, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এটাই সত্যি কথা, যে বিজেপি এই মুহূর্তে ভারতবর্ষ থেকে বিজেপিকে সরাতে হলে যেখানে যে রাজনৈতিক দল শক্তিশালী তাকে আপনাকে সামনের সারিতে রাখতে হবে। সেখানে সেই রাজনৈতিক দলকে মদত করতে হবে। সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে ক্যান্ডিডেট দাঁড় করিয়ে বিজেপিকে জিততে দেওয়া যাবে না। বিজেপি এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারে আসীন একটা দল, একটা কনসলিডেটেড ভোট তাদের রয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি বিজেপির বিরুদ্ধেও আছে, কিন্তু সেটা বারবার স্যাগ্রিগেটেড হয়ে যাচ্ছে, আলাদা 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 হয়ে যাচ্ছে। কিন্তু যদি বিজেপি বিরোধী ভোটটাকে একটা ছত্রে আনা যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মুহূর্তে ভারতবর্ষের যা ট্রেন্ড, তাতে বিজেপিকে যে কোনো স্টেটে হারিয়ে দেওয়া সম্ভব যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফর্মুলাকে মেনে নেওয়া যায়। আমি ওমর আব্দুল্লাহ সাহেবের বক্তব্য এখনো পর্যন্ত শুনিনি, তাই আমি ওনার সম্বন্ধে আমি ওনার টুইটটা পড়ে উঠতে পারিনি যে কোনো কারণে, তাই আমি ওই নিয়ে কোনো বক্তব্য রাখবো না। কিন্তু এটা সত্যি যে কথাটা আপনি বললেন, যে দিল্লিতে আজকে আম আদমি পার্টি সরকার তৈরি না করতে পারার পেছনে কংগ্রেস এবং আম আদমি পার্টির একে অপরকে কাদা ছোড়াছুড়ি, একে অপরের ভোটকে বিরক্ত করা এবং অ্যাকিউরেট, আপনি আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ, এই পন্থায় না চললে আমি দায়িত্ব নিয়ে বলছি দিল্লির মানুষ ভারতীয় জনতা পার্টিকে আপের কাছে জানতে চাই, আপনারা এই ভুলটা কে করলো? কংগ্রেস করলো না আপনারা করলেন? মানে গত বিধানসভা নির্বাচনে জোট করলেন, এবার কংগ্রেসকে কেন মনে হলো যে কংগ্রেসকে সঙ্গে নেওয়া যায় না? যে আমরা তো কংগ্রেসের থেকে সমস্যায় আমরা আলাদাভাবে করেছি এবং আমরা স্টুডিওর বাইরে রাখে আমরা আসতে পারবো। আমাদের এটা কংগ্রেস নেতা এখানে যদি দেয় হোক 10% ভোট পায়, সবার ভাগের থেকেই যাচ্ছে। এটা রাহুল অ্যালায়েন্স যখন হয় সবাইকে মিলে হয়ে, কংগ্রেস শুধু একটা না, এটা কংগ্রেস এবং কংগ্রেস তো, আমি যতটা আকবর সাহেব আপনার বক্তব্য বুঝতে পারছি, আপনি কংগ্রেসকে দোষারোপ করছেন। আমি সুমনদা জানতে চাইছি, সুমনদা এই কংগ্রেস কোন কংগ্রেস যেখানে তৃণমূল, বিজেপি, আপ সবাই মিলে আপনার দলে, এবং তার মধ্যে দুটো রাজনৈতিক দল ইন্ডিয়া জোটে আপনাদের সঙ্গেই রয়েছে। আপনারা ইন্ডিয়া জোটের নাম দিলেন, আর আপনাদেরকেই আপনারা একেবারে সেখানে বিগ ব্রাদার হয়ে রয়েছেন, 100-র কাছাকাছি সিট রয়েছে আপনাদের, অথচ আপনাদেরকেই সবাই সর্বভারতীয় ক্ষেত্রে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কংগ্রেস কি কোথাও বিগ ব্রাদার হওয়ার চেষ্টা করছে বা মনোভাব নিচ্ছে, এই কারণে কংগ্রেস আজকে একঘরে হয়ে যাচ্ছে? পারবেন বিজেপির বিরুদ্ধে একা লড়াই করতে? আমি আনইন্টারাপ্টেড বলতে পারবো তো? ও কিন্তু এর আগেও বলেছে, আমি ওকে ইন্টারাপ্ট করি। আমি চেষ্টা করব। হ্যাঁ বলুন। বিষয়টা হচ্ছে সামনের সারিতে রাখা মানে কি? যে যেখানে শক্তিশালী তাকে সামনের সারিতে রাখতে হবে। তার আমি মনে করি কারোর সঙ্গে যদি আমার কোনো ইলেকটোরাল অ্যাডজাস্টমেন্ট হয়, সিট অ্যাডজাস্টমেন্ট হয়, সে যদি শক্তিশালী দল হয়, সে 5টা সিট বেশি নিতে পারে, সেটাকে আমি মেনে নিতে পারি, সামনের সারিতে রাখলাম। যেমন ডিএমকে আমাদের গত বিধানসভা নির্বাচনে 25টা মাত্র আসন দিয়েছিল, 25টার মধ্যে আমরা 17টায় জয়লাভ করেছি। ডিএমকে সামনের সারিতে রয়েছে, কোয়ালিশন মন্ত্রিসভায় আমরাও রয়েছি, যৌথ সরকার চলছে। ঝাড়খণ্ডে যৌথ মন্ত্রিসভা চলছে।
এইগুলিকে বলে সামনের সারিতে রাখা। সামনের সারিতে রাখা মানে 300টা সিটের মধ্যে আমি দয়া দাক্ষিণ্য করে 20টা কংগ্রেসকে ছেড়ে দিলাম, সেই সামনের সারিতে কংগ্রেস কোনোদিন রাখবে না। তাতে জোট হলে হবে, জোট না হলে না হবে। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে আপ নেতারা যে ভাষায় রাহুল গান্ধীকে আক্রমণ করেছিল, আপনারা সংবাদ মাধ্যম, আপনারা পুরনো ফাইল আর্কাইভ থেকে দেখুন, যে ভাষায় রাহুল গান্ধীকে আক্রমণ করেছে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে সবাই আপের নেতারা, সেক্ষেত্রে ওখানে কোনোভাবে আপকে সামনের সারিতে রেখে কংগ্রেসের পক্ষে নির্বাচনী লড়াইয়ে যাওয়া, মানে আপনি বলছেন পাঞ্জাব দখলের পর আপ কি ওভার কনফিডেন্ট হয়ে গেছে? আমি শেষ করিনি, সম্ভব ছিল না। তৃতীয় কথা, যেহেতু এখানে তৃণমূলের প্রতিনিধি রয়েছে, আজকে আমার গলাটা অবস্থাটা খারাপ বলে একটু আসতে বলছি, তৃণমূলের প্রতিনিধিকে রেফার করেই আমি আবার বলছি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ও রাহুল গান্ধীকে কখনো বসন্তের কোকিল, যখন ভারত জোড়ো যাত্রা করতে পশ্চিমবঙ্গে ঢুকলো, তৃণমূল কংগ্রেসের লোকেরা রাহুল গান্ধীর গাড়িতে পাথর ছুড়লো। তাই রাহুল গান্ধী নিজেই বলেছেন যে তার ওটা হয়নি, উনি তাহলে রাহুল গান্ধীর চেয়ে বেশি জানেন। আমি ইন্টারাপ্ট করতাম না, আপনি যে ব্যক্তি আক্রমণের পর্যায়ে ব্যক্তি আক্রমণ আমার দলকে আপনি বিরোধাবের মিথ্যে কথা বলে আক্রমণ করলে এটা মুশকিল। রাহুল গান্ধী নিজে বীরেন্দ্র সচদেব, বিজেপি দিল্লি বিজেপির বীরেন্দ্র সচদেব কি বলছেন একটু শোনাবো, তারপর আবার সুমনদার কাছে আসবো। का हम स्वागत करते हैं, लेकिन परिणाम की प्रतीक्षा भी करेंगे। हमारा मत पहले दिन से है कि दिल्ली में लोगों ने भ्रष्टाचार के खिलाफ वोट दिया है। ये चुनाव गुड गवर्नेंस वर्सेस बैड गवर्नेंस था। दिल्ली में जिस तरह के हालात थे, गंदा पानी, टूटी हुई सड़कें, साफ सफाई की बुरी व्यवस्था, यमुना का प्रदूषण, करप्शन, जल बोर्ड का, शराब घोटाले का, शीश महल का, तो ये अरविंद केजरीवाल का वो गवर्नेंस मॉडल था जिसे दिल्ली की जनता ने नकारा है। और एक मॉडल माननीय प्रधानमंत्री जी का है जो गुड गवर्नेंस का मॉडल है, जिसमें दिल्ली में जो हमने काम किया और पूरे देश में जो काम किए उसको पूरे देश की जनता सलाम करती है। तो मुझे लगता है दिल्ली ने गुड गवर्नेंस को चुनने का मन बनाया है और मुझे लगता है परिणाम भी इसी दिशा में जाएंगे। फिलहाल जिस तरीके की परिस्थितियां देख रही है, बड़े चेहरे हैं आम आदमी पार्टी के, ये सब बड़े चेहरे चुनाव हारेंगे क्योंकि इन्होंने जनता को धोखा दिया है, विश्वासघात किया है, और जनता भी इनको वैसे ही परिणाम देगी। आगे पीछे का खेल चलेगा जब तक काउंटिंग चल रही है, लेकिन हमारा मानना ये है कि ये जितने भी अरविंद केजरीवाल, मनीष सिसोदिया, आतिशी मारलेन, ये सब करप्शन के चेहरे हैं, भ्रष्टाचार इनके कारण हुआ है। तो मुझे लगता है इन कारणों को जनता माफ नहीं करेगी। नहीं, एक कार्यकर्ता के नाते मुझे काम करना था। मेरा राष्ट्रीय नेतृत्व तो हमारा मार्गदर्शन करता है। राष्ट्रीय अध्यक्ष जी, माननीय गृह मंत्री जी समय समय पे हमें हमारी गलतियां भी बताते रहे और हमने सीखने का काम किया। सभी कार्यकर्ताओं का कलेक्टिव एफर्ट्स है जिसका आज परिणाम दिख रहा है। আমি সুমনদার কথাটা শেষ করে তারপর বিজেপির কাছে আসবো। সুমনদা যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, তারপর টাইম টু টাইম কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করা, এটা বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বও করেছে। হ্যাঁ, আবার দিল্লিতে আপের নেতৃত্বও করেছে। সেই জন্য পয়েন্ট অফ ডিসকন্টেনশন এই দুটো রাজ্যে সবচেয়ে বেশি, কংগ্রেস এবং তার ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনার যারা রয়েছে। সেই জন্য আপনি যদি আমার দলকে আক্রমণ করেন, বাদ দিন, আমি তো একজন প্রান্তিক কর্মী, ডিসিশন তো আমি নিই না যে তৃণমূলের সঙ্গে জোট হবে কি হবে না, আপের সঙ্গে জোট হবে কি হবে না। যতটা দলের মধ্যে আলোচনা শুনে যতটুকু বুঝতে পারি, যতটুকু অনুধাবন করতে পারি, সেটুকুই আপনার কাছে রেখেছি। সেই জন্য সামনের সারিতে রেখে এগিয়ে চলা এই বিষয়টা খুব আপেক্ষিক, স্টেট টু স্টেট ডিফার করে। হেমন্ত সোরেনের সঙ্গে অসুবিধা হয়নি, স্টালিনের সঙ্গে অসুবিধা হয়নি, অন্যান্য রাজ্যে অসুবিধা হয়নি, তাহলে বারবার আপ এবং তৃণমূলের সঙ্গে অসুবিধা হচ্ছে কেন? ইভেন উমর আবদুল্লাহর সঙ্গে অসুবিধা হয়নি। আমরা যে কটা সিট, আমরা খুব কম সিট জিতেছি বলে আমরা বলেছি আমাদের মন্ত্রিত্বের দরকার নেই, আমরা মন্ত্রিসভায় যাব না। আজকে অখিলেশ যাদব অনেক কথা বলেন মাঝে মাঝে। অখিলেশ যাদব যে লাস্ট বাই ইলেকশনটা লড়েছিল 9টা উপনির্বাচনে, বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস বলল যে আমাদের সীমিত ক্ষমতা আছে, 9টা সিটেই তোমরা লড়ো, আমরা আমাদের সীমিত ক্ষমতা দিয়ে বাইরের থেকে সমর্থন করব, তোমাদের নির্বাচনী প্রচারে থাকবো। আমরা সমাজবাদী পার্টিকে ছেড়ে দিয়েছিলাম। কোন রাজ্যে সমস্যা হচ্ছে না, শুধু মানে অসম্মানজনক সমঝোতা হলেই এই সমস্যা। হ্যাঁ, একটা ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমি একটু ফুল ফ্রেমে দেখাবো, যেখানে বিজেপির একজন সমর্থককে আবেগে কান্না করতে আমরা দেখছি।
অর্থাৎ এই যে আবেগ বিজেপি দিল্লিতে আসছে বা আসার একটা পরিস্থিতি তৈরি হয়েছে সরকার গঠনে, সেই আবেগে কাঁদছেন একজন বিজেপি কর্মী, দেখুন। আমি শ্রমিকের কাছে আসতে চাইবো। শ্রমিক, একটা বিষয় আমাকে ভাবাচ্ছে, বাংলাতেও মারাত্মক দুর্নীতির অভিযোগ, মারাত্মক। মানে এই আমার পাশে তুমি বসে রয়েছো এবং এই মুহূর্তে সুমনদা বসে রয়েছেন, প্রত্যেকে, আমি এই স্টুডিওতে বসেই হাজার হাজার শো করেছি এবং প্রত্যেকে বলেছেন যে এই রাজ্যে দুর্নীতির প্রশ্নে তৃণমূলের পাশে অন্তত কংগ্রেস, সিপিএম, কোনো রাজনৈতিক দল থাকবে না, আইএসএফও থাকবে না। কিন্তু দিল্লিতে গিয়ে যখনই জোট হচ্ছে, ইন্ডিয়া জোটে, সেই আলোচনার সময় আমরা দেখেছি যে তারা বলছেন যে না, রাজ্যের দেশের প্রেক্ষিতে তৃণমূলকে সঙ্গে নিয়ে ছাড়া কোনো উপায় নেই, কারণ তাদের যে ভোট শেয়ার সেটাকে নিতেই হবে, মানতেই হবে। কিন্তু তারপরেও আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে অনেকটা হারিয়ে, অনেকটা পেছনে ফেলে এগিয়ে এসেছেন। আমি দিল্লির ভোটের কথাই বলছি, বাংলাতে সবাই জানি। কিন্তু এমন কি হলো দিল্লিতে, যিনি দুর্নীতি বিরোধী মুখ, আন্না হাজারের প্রথম লোকটি, সেই লোকটি গ্রেফতার হলেন, তার দলের একাধিক ব্যক্তি গ্রেফতার হলেন, দুর্নীতির অভিযোগ উঠল। এমনকি গ্রেপ্তার হওয়ার পর সুপ্রিম কোর্টে এই শর্তে জামিন পেলেন কেজরিওয়াল যে আপনি সচিবালয়ে যেতে পারবেন না, কোনো রকম ডিসিশন মেকিং এর ফাইলে আপনি সই করতে পারবেন না, আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারেও বসতে পারবেন না। এইটা কি কোথাও দিল্লির মানুষকে ভাবালো যে তাহলে কি আদালত মনে করেছে যে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হোক না হোক, কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদে বসানো যাবে না? এবং এইটা কোথাও দুর্নীতিটাই এবারের ভোটে, দিল্লির ভোটে একটা বিরাট ইস্যু হয়েছে। দিল্লির রাজনৈতিক সচেতন মানুষ তারা এটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। দেখুন, দিল্লির মুখ্যমন্ত্রীর মাসনাদ এমন একটা মাসনাদ যেখানে সুষমা স্বরাজের মতন ব্যক্তিত্ব পূর্ণকালীন সরকার চালাতে পারেনি। অর্থাৎ রাজনৈতিক পাশা খেলায় বরাবরই দিল্লি কিন্তু একটা বড় ভূমিকা গ্রহণ করেছে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর চেয়ারটা। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে তো আমি এটা পরিষ্কার বলতে পারি, আজকে যদি সব থেকে বেশি কেউ স্বস্তির ঘুম ঘুমান বা নিশ্চিন্তভাবে একটা খুব স্বস্তির নিঃশ্বাস ফেলেন, তার নাম হলো আন্না হাজারে। এতে কোনো মিথ্যা নেই। আন্না হাজারে বহুবার ভাবেই এই সরকারের কিন্তু বিভিন্ন নীতির বিরোধিতা করেছে। এবং শুধু তাই নয়, যার, আমি যেটা বলে লাস্টবার শেষ করতে, যার ঘাড়ের ওপরে পা রেখে আজকে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন, তিনি হলেন আন্না হাজারে। শুধু আন্না হাজারে নয়, এবারের প্রথম থেকেই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বুঝতে পেরেছিলেন তিনি কতটা পিছিয়ে। অরবিন্দ কেজরিওয়ালের আমার যেটা মনে হয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল বারবার অনেকটা এগিয়ে যেত এই সোশ্যাল নেটওয়ার্কিং এ, একটা কমন ম্যান, চিফ মিনিস্টারকে কমন ম্যানে, আর হ্যাঁ মাফলার ম্যান ওনাকে বলা হয়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে উনি কমন ম্যানের মতো নিজেকে তুলে ধরবার চেষ্টা করেছিলেন। অর্থাৎ প্রত্যেক মানুষের খুব কাছের। এবং এটার পেছনে কিন্তু আমি আগের বারও বললাম, ভীষণভাবে প্রভাব ছিল কুমার বিশ্বাসের। আপনার মাথায় থাকবে টোটাল ম্যানেজমেন্টটা উনি কন্ট্রোল করতেন। সেই জায়গাতে দাঁড়িয়ে অত্যাধিক ঔদ্ধত্য এবং অহংকার মানুষের জীবনে কি পরিণতি আনতে পারে। তারপরে যিনি বলতেন কিনা একটা সাধারণ জীবন যাপনের কথা, তার আজকে প্রাসাদ সমান অত বড় অট্টালিকা, অত বড় একটা জায়গা, ইন্টেরিয়র ডিজাইন, এত বড় প্রাচুর্য। এটা কিন্তু দিল্লির মানুষ খুব ভালোভাবে এই বদলটাকে নিতে পারেনি। না, আমার পরিষ্কার মনে পড়ছে তিনি যখন প্রথমবার ক্ষমতায় আসেন এবং তিনি কমন ম্যান হিসেবে আসেন, একটা সেন্ট্রো গাড়ি করে ক্ষমতায় শপথের কথা ভীষণ মনে পড়ছে। আমারও মনে পড়ছে একদম সেন্ট্রো গাড়ি করে গোটা সমস্ত দিল্লিবাসী তাকিয়েছিল। কিন্তু তার যে কর্মপরিধি, ওই সেন্ট্রোর থেকে মার্সিডিজে পরিবর্তন হওয়া, ওই ছোট অট্টালিকার থেকে একেবারে প্রাসাদ সমান বাড়ি, এবং তার ভেতরের ইন্টেরিয়র গুলো যখন দেখা গেছে, এক একটা যা বিশাল সংখ্যক টাকার অঙ্ক, সেই টোটাল জিনিসগুলো কিন্তু দিল্লির মানুষ খুব ভালোভাবে বুঝতে পারছে। আমি একটু বিকি ছোট্ট করে উত্তর নেব, তারপর বিকি পরবর্তীতে অন্য একজন তৃণমূলের বক্তা আসবেন, তার বক্তব্য শুনবো। তার আগে একটু বিকির উত্তরটা নিয়ে নেব। দেখুন, দুজনেই দুজনের মতন করে বলছেন। এই মুহূর্তে বিজেপির বন্ধু, উনি যেহেতু স্বাভাবিকভাবে বিজেপি এগিয়ে আছে,
ওনার ভালো লাগা থাকবে এবং সেটাই স্বাভাবিক, ন্যাচারালি। তো আমি এখনো বিশ্বাস করি, এই মুহূর্তে যখন 11:25 আমি এই স্টুডিও ছাড়বো, এমত অবস্থায় আমি এখনো বিশ্বাস করি আম আদমি পার্টির আসন খানিকটা হয়তো কমবে, কিন্তু আমি আজও এখনো বিশ্বাস করতে পারছি না যে আম আদমি পার্টি দিল্লির থেকে একদম হারিয়ে যাবে। জানি না ক্ষমতাচ্যুত হবে কিনা, আমি গণৎকার নই। তো আমি মনে করব, আমি চাইবো ভারতবর্ষের বিজেপি বিরোধী শক্তির অন্যতম একজন কর্মী হিসেবে আমি চাইবো যে কোনো পর্যায়ে যেন বিজেপি রাজনৈতিকভাবে পরাজিত হয়, কিন্তু যে সত্যিগুলো না বললেই নয়, যে সত্যিগুলো বারবার বারবার উঠে আসে, সেটা হলো মানুষ, জনগণ, গণদেবতা তারা বিশ্বাস করেন আপনি বা আমি, আমাদের পথ চলা বা আমাদের চলার ধরন ঠিক কিরকম। মানুষ বিশ্বাস করে, জনগণ বিশ্বাস করে যে মানুষ যা দেখছে সেটা দিনের আলোয় একরকম আর রাতের অন্ধকারে পরিবর্তিত হলে মানুষের বিশ্বাস ভাঙে। এবং আমি বিশ্বাস করি একজন গণতন্ত্রে বিশ্বাসী মানুষ হিসেবে, সেই বিশ্বাস, জনগণের উপর বিশ্বাস হারানো যেমন পাপ, জনগণের বিশ্বাস ভেঙে দেওয়াটাও একটা পাপ, অন্যায়। যদি কেউ কখনো এই বিশ্বাস ভাঙেন, নিশ্চিত করে গণদেবতা তাকে শাস্তি দেবেন। তো আমি এখনো বিশ্বাস করি, আমি ভীষণভাবে আশাবাদী যে নিশ্চিত করে ভারতীয় জনতা পার্টির যেভাবে এগিয়ে যাচ্ছে, খানিকটা হলেও সেখানে ঠেকানো যাবে তাদের এই এগিয়ে যাওয়া, এবং নিজেদের ফেলে আসা ভুলগুলো থেকে নিশ্চিত আম আদমি পার্টি শিক্ষা নেবে এবং আগামী দিন রাজনৈতিকভাবে তারা বেশ সঠিক কিন্তু এই মুহূর্তে ট্রেন্ড বলছে বিজেপি 41 আর আপ 29। আমার মনে হয় যে এই মুহূর্তে প্রায় 7খানা সিটকে রিকভার করে ক্ষমতায় আসা কঠিন এখন যা ট্রেন্ডিং, হ্যাঁ সেটা সম্ভবই নয়, প্রায় কঠিন লড়াই। কিন্তু কঠিন লড়াই। গণতন্ত্রে, আবারও বললাম, গণতন্ত্রের একজন বিশ্বাসী নাগরিক হিসেবে আমি মনে করি যে গণদেবতা চাইলে সব হয়। কিন্তু কেজরিওয়াল বা আতশী মার্লেনা হেরে যাওয়াটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। আমি যদি ধরেও নিতাম যে এই মুহূর্তে আরো 7টা সিট বিজেপি জিততে পারে, মাফ করবেন, আপ জিততে পারে, কিন্তু এই মুহূর্তে আতশী মার্লেনা থেকে শুরু করে সত্যেন্দ্র জৈন থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়ালদের পিছিয়ে থাকা এটাই বলে দিচ্ছে যে আপের আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ কি। যাই হোক, আজকে একটা বিরতিতে আমাকে যেতেই হচ্ছে, এবং বিকি তোমাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে মূল্যবান সময় দেওয়ার জন্য।